হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজিফাইড। তো ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টারের মধ্যে একটি, যেটা শতকরা। তো শেষ মুহূর্তের প্রস্তুতির কিছু 15টা টপ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। আর এই শতকরা বা পার্সেন্টেজের অধ্যায় থেকে তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখে থাকো, তো গ্রুপ সি এর পরীক্ষাতে যদি আমি সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট বা প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার বাদও দেই, তারপরে 2 থেকে 3টা কোশ্চেন তোমরা গ্রুপ সি এর প্রশ্নে পাবে। অ্যান্ড গ্রুপ ডি এর প্রশ্নেও প্রফিট অ্যান্ড লস যদি আমি বাদ দিয়ে দিই, এক্সক্লুড করে দিই, তবুও কিন্তু তুমি দুটো কোশ্চেন দেখতেই পারবে। তো এতটাই ইম্পর্টেন্ট এই অধ্যায়টি। ওকে, আর যদি পার্সেন্টেজের উপর ওভারঅল তোমার কনসেপ্ট ভালো থাকে, তাহলে তো ব্যাপারটা একই, যে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস এটার ভিতরেই তুমি মানে ইনক্লুড করতে পারো। সেক্ষেত্রে তোমার আরও দুটো করে কোশ্চেন ধরে নিতে পারো। তো বলতে গেলে পার্সেন্টেজ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস বা সিম্পল ইন্টারেস্ট এই দুটোকে যদি ইনক্লুড করে বলি, তাহলে তোমাদের কিন্তু 5টার মতো কোশ্চেন থেকেই যাচ্ছে, 4টা থেকে 5টা। তো দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটি। তো কপি অ্যান্ড পেন নিয়ে রেডি হয়ে যাও পুরো ক্লাসটা করার জন্য। ওকে, তো চলো প্রথম অঙ্কটি দেখে নাও। প্রথম অঙ্কটিতে কী বলেছে, যে দুটি সংখ্যা এম এবং এন এমন যে এম এর 4%। কী বলেছে? দুটো সংখ্যা আছে এম এবং এন, যদি আমি এম এর 4% নেই, কত পার্সেন্ট? এম এর 4% নেই, এবং এন এর 6% যোগ করি, এবং কত নিলাম? এন এর 6% যদি যোগ করে দিই। ওকে, এন এর 6%-এর যোগ করে দিলাম, সেটা কি হবে? এম এর 7%, এম এর কি 7%। ওকে, এখানে গুণ চিহ্ন থাকছে। ওকে, আচ্ছা, এম এর 7% এবং এন এর কত পার্সেন্ট? 14%-এর যোগফলের কী হবে? যোগের অর্ধেকের সমান হবে। কোনটা? প্রথম যে যোগফলটা আছে সেটা পরেরটার যোগফলের অর্ধেকের সমান হবে। বুঝতে পারলে ভাষাটা? জাস্ট এখানে কিছুই নেই, যে ভাষাটা তোমাদেরকে বলেছে সেটাকে তোমাদেরকে বুঝে নিতে হবে। তার মানে সিম্পলিফাই যদি আমি করি, তাহলে কি হচ্ছে? এই 2 দিয়ে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। তার মানে কি হয়ে গেল? এম এম ইন্টু 8% প্লাস হচ্ছে 12%, এন ইন্টু 12%। ওকে, আর ডান দিকে পড়ে রইল কত? এম ইন্টু 7%। ওকে, প্লাস হচ্ছে এন ইন্টু 14%। তারপরে তো কিছুই রইল না আর, বাস তোমাকে শুধু অর্গানাইজ করতে হবে, এতটুকুই। তো শুধু যদি এম এর ডাটাটা আমরা করি, তাহলে এই 7% 8 থেকে সমান। এবার তুমি পার্সেন্টকে উঠিয়ে দিতেও পারো, পার্সেন্ট নিয়ে আর ভাবার দরকারই নেই। কেন? কারণ হচ্ছে দুই দিকেই আমার সবগুলো টার্মে কি উপস্থিত? পার্সেন্টেজ। এখানেও পার্সেন্টেজ উপস্থিত, সবগুলোতে পার্সেন্টেজ উপস্থিত, দেখতেই পাচ্ছ। তো তুমি কি করে দিতে পারো? পার্সেন্টেজকে কি ক্যান্সেল আউট করে দিতে পারো, তাহলে কত টিকলো আমার? যে 7টা এম থেকে, মানে 8টা এম থেকে 7টা এম চলে গেলে 1টা এম পড়ে থাকছে। আর এদিকে কি হচ্ছে 14টা এন থেকে 12টা এন গেলে 2টো এন পড়ে থাকছে। দ্যাট ইজ এম ইস টু এন ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 2:1 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তো খুবই ইজি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এম ইস টু 1 এনেরই অনুপাত চেয়েছে। ওকে, এই ধরনের বেসিক এবং সরল সাদা অঙ্ক থাকতেই পারে এবং থাকবেও। ওকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা খুলে দেখতে পারো। আমি লিঙ্কও শেয়ার করে দেবো ভিডিওর শেষে, তোমরা পেয়ে যাবে এন্ড স্ক্রিনে বিগত বছরের কোশ্চেনগুলোর সলিউশনের লিঙ্ক প্লাস মানে ওখানে আমি স্ক্রিনটা শেয়ার করে দেবো। ওকে, সেখান থেকে তোমরা ডিরেক্টলি ওই ভিডিওটা দেখে নিতে পারবে। ওকে, গ্রেট। তো চলো পরের অঙ্কটা আরও সহজ। এখানে কি বলেছে, যে এক্স আর ওয়াই এর কত পার্সেন্ট নিতে বলেছে? 30% নিতে বলেছে, যেটা কিনা এক্স প্লাস ওয়াই এর কত পার্সেন্টের সমান? 20%-এর সমান। ওকে, তো এক্ষেত্রে আমি বলবো, তো এক্স, তবে এখানে কি বলেছে? তবে ওয়াই হলো এক্স এর, কার? ওয়াই হলো এক্স এর কত শতাংশ আমাকে এটা বের করতে হবে, তাই না? এটা হচ্ছে আমার অ্যান্সার। তো অ্যান্সারটাকে মাথায় রেখে আমাদের এখন এটাকে সাজাতে হবে। তো আমি আবারও বলছি, এখানে আমি পার্সেন্টেজকে ক্যান্সেল আউট করে দিতে পারি, শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল করে দিতে পারি। তার মানে আলটিমেট কী হলো? 3x মাইনাস 3y ইকুয়াল টু কত হচ্ছে? 2x প্লাস 2y, তাই না? আর সলভ করলে কী হচ্ছে? x ইকুয়াল টু 5y। এবার আমাকে এইভাবে সাজাতে হবে, তাই না? তো y বাই এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 1/5, অ্যান্ড 1/5 ইকুয়াল টু কত পার্সেন্ট? 20%। তো আমাদের সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন এ। বোঝা গেল? বোঝা গেল কিনা? 1/5 মানে 1/5 মানে 5/1 ভাগ, 5/1 ভাগ মানে 20%। ইজি। ওকে, গ্রেট। চলো নেক্সট কোশ্চেন। এই আয় ব্যয়ের অঙ্ক, মানে আয় ব্যয় না, জাস্ট কে কার থেকে কম, এতটুকুর উপর বেশ ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট। এখান থেকে বারবার পরীক্ষায় কোশ্চেন এসছে, তো আবারও আমি এক্সপেক্ট করছি যে এই ধরনের একটা অঙ্ক থাকবেই, খুবই সহজ ইনক্রিজ ডিক্রিজের উপর। ওকে,
তো এখানে বলছে এর আয় বি এর আয়ের থেকে 40% বেশি। আচ্ছা, এ এবং বি এর যদি কনসেপ্ট নেই যে এর আয় বি এর আয়ের থেকে, কার থেকে, বি এর থেকে কত বেশি, 40% বেশি। তার মানে বি যদি 100 হয় তাহলে এ কত হবে, 40% বেশি, দ্যাট ইজ ইকুয়াল টু 140 হবে। এভাবে ভাবতে পারো, বা ছোটো করেও ভাবা যেত, কোনো অসুবিধা নেই, এভাবে ভাবতে পারো। তবে বলেছে বির থেকে এ কত শতাংশ কম। আচ্ছা, পরে দেখছি, আগে এটাকে যদি ছোট করে নিই তাহলে কত হচ্ছে, আবার 7 দিয়ে কাটছে, 7 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 5। এবার আমি কি পেলাম এখান থেকে, পেলাম যে এ যদি 7 হয় বি কত হচ্ছে 5 হচ্ছে। এবার কি বলেছে দেখো, বি এর থেকে কত কম, বি এর থেকে কত কম বলো তো, 2 ইউনিট কম, কিন্তু কততে কম, 7 কম, 7 2 কম, ঠিক আছে না। বি এর থেকে কম, কত কম, 7 2 কম। 7 সাপেক্ষে কমটা আমরা তুলনা করছি, বেশির সাপেক্ষে কম তুলনা করা হয়, তারপরে 7 সাপেক্ষে আমি এখানে কম তুলনা করছি, কত ইউনিট কম, 7 2 কম, দ্যাট ইজ ইকুয়াল টু আমার 100-তে কত কম, তাই না। তো এটাকে আমাদের সলভ করলেই আমাদের অ্যান্সার হয়ে আসছে। তো যদি সিম্পলি তোমরা সলভ করতে পারো, বা তোমাদের যদি চার্ট মনে থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু করতে পারো। তো অ্যান্সার তো আমাদের কোনটা হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। কীভাবে বললাম যে 1/7 ইকুয়াল টু কিন্তু আমার 14 আই গেস 18 সামথিং, ওকে, 14.18। তার মানে 2/7 ইকুয়াল টু কত হয়, যে 28.56 হয়, ওকে। তো অ্যান্সার অপশন ডি হবে। কীভাবে, যদি না জানা থাকে, তোমাদের চার্ট মনে না থাকে, যে ভগ্নাংশের সমতুল্য পার্সেন্টেজ যদি তোমাদের মনে না থাকে, তাহলে তোমরা ডিরেক্টলি কীভাবে করতে পারো, যে এখানে 7কে 200 দিয়ে ভাগ করতে পারো, ওকে। তো 7কে 200 দিয়ে ভাগ করলে কত দিবে, প্রথমে 2 দিবে, তাই না। তাহলে 14 হয়ে গেল, দেন 6 থাকলো, 60 হয়ে গেল, আবার তুমি কত দিবে, 27 56 করে দিবে, তাই না। 4 চলে আসলো, এই 4টাকে উপরে দিয়ে তারপরে 7 দিয়ে ভাগ করে, তো একই ব্যাপার, ওকে। তো চার্ট যদি মনে থাকে, চার্ট মানে আমি কোনটা বলতে চাচ্ছি, আমার টেলিগ্রাম গ্রুপে পার্সেন্টেজের একটা পিডিএফ পেয়ে যাবে, ওকে, একদম ডিটেলস শিট বানানো আছে। আমার অফলাইন কোচিংয়েও আমি ওই শিটটা থেকেই করাই, মূলত একদম বেসিক টু অ্যাডভান্স ওখানেই কভার করে দিই, ওকে। তো 1/7 মানে আমি বলতে চাচ্ছি 1/2, 1/3, 1/4, এইভাবে 1/25 অবধি, অ্যাটলিস্ট 1/25 অবধি তোমাদের ইকুইভ্যালেন্ট পার্সেন্টগুলো মনে রাখতে হবে, ওকে। 33%, দেন 1/4 মানে হচ্ছে 25%, 1/25 মানে 4%, এইভাবে এই চারটার কথা বলছি, হ্যাঁ, ওকে, বোঝা গেল। তো আমাদের অ্যান্সার এটা হয়ে গেল, ক্লিয়ার, ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4-এ কী বলেছে, যে কোনো সংখ্যার 20%-এর 25% 250 এর সমান। বলেছে কোনো সংখ্যা, তো কোনো সংখ্যা আমি জানি না, কোনো সংখ্যা তুমি কিছু একটা ধরে নিতে পারো, তার যে 20% আছে। তো দেখো, চার্ট মনে থাকলে আমাদের সুবিধাটা কি, যে 20% মানে কি 5/1 তো আমি এখানে 20% লিখতে পারি, ওকে। অথবা আমি ডিরেক্টলি কীভাবে লিখতে পারি, 5/1 হয়ে গেল, কোনো শতাংশের 20%, তারই আবার কত শতাংশ নিতে বলেছে, 25%। তো 25% মানে কত, 4/1। তো আমি একবারে ডিরেক্টলি কী নিতে পারি, 4/1 ইকুয়াল টু কত সমান, 250 সমান, ওকে। তাহলে সংখ্যাটি কত, আমি আগে দেখে নিচ্ছি, যে 250 গুণন কত হয়ে যাচ্ছে, 20 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 50 আর 2 শূন্য মানে 5000 হয়ে গেল, ওকে। এবার সেই সংখ্যাটি কত পার্সেন্ট বের করতে বলেছে, 35%, মানে আমার এক্স যে সংখ্যাটি আছে তার কত পার্সেন্ট, 35% হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না। অ্যান্সার হচ্ছে কোনটি, এটি। তো এক্সের ভ্যালু কত আমরা অলরেডি বের করে ফেলেছি, 5000। খুবই ইজি অঙ্ক, দেখো ইজি অঙ্ক অনেকভাবে তোমরা করতে পারো। তো ইজি অঙ্কে আমি মেথডের, তুমি যে মেথড দিয়ে প্র্যাকটিস করতে চাও করতে পারো। ইজি অঙ্কে বিশেষ কোনো বেশি বেশি মেথড দেখিয়ে কোনো লাভ নেই, তুমি যে কোনো একটা বেসিক রাখতে পারো এবং সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারো, ওকে। কিন্তু চেষ্টা করবে যেটা তোমাকে ক্যালকুলেশন সবথেকে কমের দিকে নিয়ে যাবে, সেই মেথডটাকেই চুজ করার ইজি অঙ্কগুলোর ক্ষেত্রে। আর যেগুলো আমাদের একটু কমপ্লেক্স অঙ্ক হয়, সেগুলোতে তোমাকে পার্টিকুলার সবথেকে যে সহজ, যে মেথডটাকে তোমাকে সবথেকে কম ক্যালকুলেশন করে তুমি বেরিয়ে আসতে হবে, সেই মেথডটা সবসময় অফ করবে এবং সেটাকেই প্র্যাকটিস করবে, ওকে। তো 3 5 15, ওকে, 5 5 25, 2 3 5 15 মানে হচ্ছে 175 আর একটা শূন্য হচ্ছে, তো 1750 হচ্ছে আমার কি, সেই সংখ্যাটা 35%-এর ভ্যালু, ওকে, গ্রেট, ওকে, বোঝা যাচ্ছে। তো কমেন্ট বক্সে জানাবে ঠিক বুঝতে পারছো কিনা এবং তোমাদের ক্লাসগুলো হেল্পফুল হচ্ছে কিনা, ওকে, ওকে। দেন প্রথম এবং তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 35% অ্যান্ড 45% কম, ওকে। 3টে সংখ্যা আছে, এ বি সি, মানে এ কে প্রথম ধরে নাও, বি কে দ্বিতীয় ধরে নাও এবং তৃতীয় সি কে ধরে নাও।
তো প্রথম এবং দ্বিতীয় দুটোই কিনা তৃতীয় সংখ্যা থেকে কত কম, যথাক্রমে 35 এবং 45% কম। প্রথম সংখ্যাটা কত পার্সেন্ট কম, 35% কম, এবং দ্বিতীয় সংখ্যাটা কত পার্সেন্ট কম, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 45% কম। ওকে, তার মানে যদি তৃতীয় সংখ্যাটা 100 হয়, তার মানে আমার দ্বিতীয় সংখ্যাটা কত হচ্ছে, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 55, অ্যান্ড আমার যে প্রথম সংখ্যাটা কত হচ্ছে, 65 হচ্ছে। বুঝতে পারলে কেন? কারণ হচ্ছে 100 থেকে আমি কত কমিয়ে দেবো, 35 কমিয়ে দেবো, তাই না? তো আমার হয়ে যাবে 65, আর 100 থেকে 45 কমিয়ে দেবো, দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত, 55। এবার কি বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ, কার, প্রথম সংখ্যার, মানে প্রথম সংখ্যার কত শতাংশ দ্বিতীয়, প্রথম সংখ্যার কত শতাংশ দ্বিতীয়। বুঝতে পারলে? কার সাপেক্ষে, এই এর কথাটি ইম্পর্টেন্ট, হ্যাঁ না? কার সাপেক্ষে, 65-র সাপেক্ষে, মানে প্রথমের সাপেক্ষে দ্বিতীয়। শতাংশে বের করতে বলেছে, তো আমি 100 দিয়ে দিলাম। তো এবার কাটাকুটি করলে কত হচ্ছে, 13, অ্যান্ড উপরে থাকছে 11। তো 13 দিয়ে একটাই অপশন আছে, দেখতে পাচ্ছ। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অফকোর্স অপশন ডি হয়ে যাবে। তো আমি বারবার যেটা বলি যে অপশন স্পেকুলেশন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বলতো অপশনকে সবসময় কেয়ারফুলি দেখবে। এখানে তুমি এবার ক্যালকুলেট করতে গিয়ে তুমি একটু সময় নষ্ট করে ফেলবে। সেই সময় নষ্ট করার কোনো প্রয়োজনই ছিল না যদি তুমি অপশনটাকে কেয়ারফুলি দেখো। তো অপশন স্পেকুলেশন সবসময় কেয়ারফুলি করবে, যাতে তাহলে কী হবে, তোমাদের সময় বাঁচবে। ওকে, এবার তুমি আলটিমেট যখন এটা ক্যালকুলেট করবে, তখন কী করবে, 1100কে 13 দিয়ে ভাগ করে আলটিমেট এটাই আসবে, তাই না? কারণ হরে কত থাকবে, 13ই থাকবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো এটাই কনসেপ্ট, তাই না? তো করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা একবারে অ্যান্সার বলতে পারি যে অপশন ডি। কীভাবে? জাস্ট অপশন স্পেকুলেশন করে। নেক্সট, ওকে। আর এই ধরনের ডিটেলস যে কনসেপ্টগুলো, ছোটো ছোটো কনসেপ্ট যেগুলো তোমাদের ক্যালকুলেশনে হেল্প করবে, তো আমার ভিডিওগুলো দেখতে থাকো, প্রত্যেকটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো। ওকে, এই ধরনের কিছু কনসেপ্ট। ওকে, গ্রেট। নেক্সট বলেছে একটি গয়নার মূল্য প্রতি বছর 5% করে হ্রাস পাচ্ছে। তো দেখো, আমি বিভিন্ন টাইপের অঙ্কের কম্পাইলেশন আছে, মোটামুটি 15টার মতো অঙ্ক থাকবে স্লাইডটাতে। তো বলতে পারো প্রায় 10-12টা টাইপ তো কমপ্লিট হয়ে যাবে। ওকে, আজকেই কমপ্লিট হয়ে যাবে, এবং এগুলো থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, দ্যাটস ফর শিওর। ওকে, কী ধরনের কোশ্চেন ছিল সেগুলো তোমরা দেখতে পারবে বিগত বছরের প্রশ্নগুলোতে। ওকে, বলে দেবো। তো চলো, যেমন একটি গয়নার মূল্য প্রতি বছর 5% করে হ্রাস পায়। তো প্রতি বছর 5% করে হ্রাস পায়, আর বর্তমান মূল্য কত, 12,500। এবার তুমি অনেকভাবে করতে পারো। তুমি চেন মেথড দিয়ে করতে পারো। চেন মেথড মানে কি, ধরে নাও বর্তমান মূল্যের দাম হচ্ছে কত, গয়নার মূল্য কত, 12,500 টাকা। তাহলে গয়নার দাম প্রতি বছর 5% করে হ্রাস পাচ্ছে, তার মানে 100তে কমে কত হচ্ছে, 95। আবার 100তে কমে কত হচ্ছে, 95। আর তাহলে এখন দাম তো কত, 12,500। তারপরে কাটাকুটি করার পরে তুমি অ্যান্সার বের করবে, তাই না? তো এটা তোমার কি হিউজ ক্যালকুলেটিভ হয়ে যাবে। তো তুমি কি করতে পারো এক্ষেত্রে, রেশিও মেথড ইউজ করতে পারো। হোয়াট ইজ রেশিও মেথড, দেখে নাও একবার। চেন মেথড, এটা হচ্ছে চেন মেথড কখনোই আমি সাজেস্ট করবো না যে সহজে, হ্যাঁ কিছু অঙ্ক আছে যেগুলোতে চেন মেথড ইউজ করতে হয়, বাট এই অঙ্কটাতে আমরা কি করব, রেশিও মেথড ইউজ করব। যে 5% ইকুয়াল টু হোয়াট, 5% ইকুয়াল টু হচ্ছে 20/1 তো প্রতি বছর যদি 20 টাকায় 1 টাকা কী হচ্ছে, দামের আমার হ্রাস হচ্ছে, মানে 20 টাকার জিনিস কত হয়ে যাচ্ছে, 19 ইউনিট হয়ে যাচ্ছে। আবার এইভাবে কয় বছর কমবে, যে বলছে প্রতি বছর কমছে, এবং এইভাবে 2 বছর কমলো। ওকে, তো আমি দুবার এইভাবে কমিয়ে দেব। 20তে 19 হয়ে গেল, 20তে 19 হয়ে গেল। তার মানে আমার এখানে 400 টাকার জিনিস কত হয়ে গেল, 19-এর স্কোয়ার কত, আমাদের হচ্ছে কত, 361, তাই না? 361 হয়ে গেল। এবার দেখো, আমার বর্তমানে যদি সোনার দাম, মানে গহনার দাম 400 হয়, তাহলে কমে 2 বছর পরে কত হবে, 361 হবে। নাও, আমি এখানে লিখছি নাও, অ্যান্ড 2 ইয়ার্স ল্যাটার। ওকে, 2 বছর পরে। ওকে, আর এই দেখো, বর্তমানের এখানেই নাওয়ের জায়গায় আমি লিখতে পারি কি, 12,500 টাকা। তাহলে 361 জায়গায় কত হবে? তার মানে অঙ্কটাকে যদি আমি সাজাই, তাহলে আমার কি হচ্ছে, যে 400 মানেই হলো 12,500, তাহলে 361 মানে কত? ওকে, তো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এবার আমাদের কাটাকুটি করতে হবে, এবং যোগগুণ ভাগ বিয়োগ যেটা হোক করতে হবে। এবার এখানে আমরা চাইলে দেখো, অপশন এ বি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমার এখানে কি আসবে, আমার এখানে দশমিক আসবে। কেমন করে বুঝলাম?
তো চলো করে দেখি। এখানে অনেক মেথড আছে। আমি একটা কাজ করতে পারতাম, আমি ডিজিটাল সাম ইউজ করতে পারতাম। ওকে, ডিজিটাল সাম ইউজ করে আমি জিনিসটাকে ছোট করতে পারতাম। আমি সেপারেট অফলাইন ক্লাস হলে অবশ্যই সেটাই করতাম, কিন্তু যেহেতু তোমাদেরকে ডিজিটাল সামের কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করিনি, তো সেটাতে আমি যাচ্ছি না। তো সিম্পলি আমরা 125কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে, যে 4 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12। ওকে, তারপরে 5কে ভাগ করছি, 4 1 4, হাতে থাকলো 1, তারপরে 4 2 8, হাতে থাকলো 2 0, 4 5 20। ওকে, তার মানে 31.25 হয়ে যাচ্ছে ইন্টু 361 হয়ে যাচ্ছে। তো একটা বিরাট গুণ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তো সেক্ষেত্রে আমরা ডিজিটাল সামের কনসেপ্টই আমি এখানে বেশি ফিজিবল মনে করি। ডিজিটাল সামের কনসেপ্ট না বললেই নয়। এটাকে গুণ করা তোমাদের কী মনে হচ্ছে? প্র্যাকটিক্যালি কি কতটা সময় লেগে যেতে পারে? বেশ সময় লেগে যেতে পারে। ডিজিটাল সামের কনসেপ্টটা যদি তোমাদের নাও জানা থাকে, তবু আমি একটু শেয়ার করছি। দেখো, তোমরা না এগুলোকে গুণ করো, মানে গুণ না, যোগ করো। দেখো, 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2। যেখানে 9 হয়ে যাবে সেটা ক্যান্সেল করে দাও। ওকে, চলো তাহলে এখানে কত হচ্ছে? দশমিক নিয়ে ভাবার দরকার নেই। 5 2 7 2 9 হয়ে গেল। শুধু পড়ে থাকলো 1 আর 1 2। ওকে, আর এখানে করো, কত হচ্ছে? দেখো, 5 3 8 আর 1 9 হয়ে গেল, বাদ দিয়ে দিলাম। 5 আর 2 7 হয়ে গেল। ওকে, 5 আর 2 কত হয়ে গেল? এখানে 7 হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের অপশনে আসো। দেখো, 5 3 8 আর 9 হয়ে গেল, এখানে পড়ে থাকলো 2, আর এখানে কত পড়ে থাকলো? 6 3 9, বাদ দিয়ে দিলাম 1, মানে আমাদের ডিজিটাল সাম কত পড়ে থাকলো? 2। তো আমাদের সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন ডি। বুঝতে পারলে? তো তোমরা করে দেখতে পারো, এটা গুণ করে দেখতে পারো, অপশন ডি অ্যান্সার আসবে। কিন্তু তো আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি, আমি আমি কখনোই ফোর্সফুলি কোনো মেথডকে মানে অ্যাপ্লাই করতে যাব না। দেখো, এখানে গুণ করলে অ্যান্সার হবে আমিও জানি, কিন্তু তোমাদের পরীক্ষার হলে এইটুকুই তোমাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে এই গুণটাতে আমার সময় কতটা যাবে। তো সত্যি কি আমাকে গুণ করার প্রয়োজনীয়তা কতটুকু? যে গুণ বাদেও কি অন্য কোনো মেথড থাকতে পারে? এতটুকু তোমাকে কোশ্চেন করতে হবে। তো অবশ্যই গুণ বাদেও এখানে মেথড আছে যেটা আমরা ইউজ করতে পারি, সেটা অবশ্যই ডিজিটাল সাম। ওকে, এবার আমি যদি ডিজিটাল সাম বাদে অন্য মেথড দিয়ে বলি, ইউনিট মেথড দিয়ে বলি, তাহলে কিন্তু আমি অ্যান্সারটা একবারে বলে দিতে পারতাম। কিভাবে? দেখো, যে 3.25কে যদি আমি 361 দিয়ে গুণ করি, তাহলে আমার এককের অঙ্ক 5 থাকবে। তার মানে যত বড়ই গুণ হোক, আমার শেষে কি থাকবে? 5 থাকবে। দেখো, একমাত্র কিন্তু আমার এই অপশনটার শেষেই 5 আছে। অপশন এ বি কেন নিইনি? কারণ দশমিকের সংখ্যা আছে ভাই, তো দশমিকের সংখ্যার শেষে দশমিক থাকবে, তাই না? তো অপশন এ বি তো নিবই না। আর অপশন এ সি এবং ডি এর মধ্যে শেষে 5 বিশিষ্ট কোনটা আছে? শেষে 5 বিশিষ্ট আমাদের কোনটা থাকবে? 0.5 থাকবে। এটাতে আমি কেন যাইনি, কারণ এখানে একটা লিমিটেশন ছিল, এটা যে এখানে শূন্যটা যদি আমি সরিয়ে দিতাম, সেক্ষেত্রেও কিন্তু এখানে 5 থাকতো। ঠিক আছে না? সেই জন্য যায়নি। তো এখানে যেহেতু একটু কেয়ারফুলি যদি দেখো, যে এখানে দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর। তো আমি এখানে দশমিকের পরে 2 ঘর নিচ্ছি। আর এখানে শুধু যদি 5 নেই তাহলে 2 ঘর হবে না, আর একটা ঘরের জন্য আমাকে একটা শূন্য নিতে হবে। তো অপশন সি নিচ্ছি না। তো আমি যাচ্ছি না, ডিটেলস পোস্টমর্টমে যাচ্ছি না, অনেকটাই বেশি বলে ফেললাম এই অঙ্কটিতে। তো চলো নেক্সট অঙ্ক। ওকে, তো চাইলে তোমরা অঙ্কটিতে এখানে গুণ করে দিতে পারতে, অথবা আমি আরও দুটো মেথড বলে দিলাম। কী কী মেথড বলে দিলাম? ডিজিটাল সাম, তোমরা দেখে নিতে পারো অন্য কোথাও থেকে, ডিজিটাল সাম মেথড। ওকে, ইউনিট ডিজিট মেথড দিয়ে তো আমি সবসময় তোমাদেরকে গেস করতেই বলি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, আমি প্র্যাকটিস করাচ্ছি। আর ডিজিটাল সামও আমি তো করিয়ে দিচ্ছি। ওকে, আর বাদ বাকি তো তুমি নর্মাল গুণ দিয়ে করতেই পারো। ওকে, বোঝা গেল এই পুরো অঙ্কটা? গ্রেট। নেক্সট কোশ্চেন বলেছে, একটি সংখ্যা প্রথমে 15% কমানো হয় এবং তারপর 20% বাড়ানো হয়। এভাবে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যার তুলনায় 78 বেশি হয়। ওকে, একটি সংখ্যাকে প্রথমে বাড়িয়েছি কত? 15%, প্রথমে 15% কমানো হয় এবং তারপর আবার 20% বাড়ানো হয়। এভাবে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যার তুলনায় কত বেশি হয়? 78%, 78 বেশি হয়। আচ্ছা, পরপর দুবার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে আমরা কি করি? তোমাদের এবি রুল অনেকেরই জানা আছে, যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন করো বা করেছো কিছুটা হলেও, তারা এই অঙ্কটা জানোই, যে 50% প্রথমে আমি কমিয়েছি,
তারপরে 20% আমি বাড়িয়েছি। ওকে, তো এটাকে আমরা কি এবি রুল দিয়ে করতে পারি। এবি রুলটা কোনটা বলো তো, এ প্লাস বি, এ প্লাস মাইনাস করে দিই আমি, প্লাস মাইনাস করে দিই এ ইন্টু বি বাই 100। এটা করেছো না, অনেকেই জানা আছে। তো এখানে আমার 15% প্রথমে হ্রাস, তারপরে 20% বৃদ্ধি, আর তারপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস থাকবে, তো 15 ইন্টু 20 বাই 100। তো এটা যদি করি তাহলে এখানে কত হচ্ছে, 5 হচ্ছে, আর শূন্য কেটে দিলাম, শূন্য কেটে দিলাম, আবার এখানে তো কাটলে আচ্ছা একবারে ছোট করে দিচ্ছে, চলো 3। ওকে, তো 3 হচ্ছে আলটিমেট। আমি কি দেখতে পাচ্ছি যে এখানে 20% কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, প্লাসে অ্যান্সার আসছে। ওকে, এবার সোজা কথায় সোজা কথায় যে ব্যাপারটা এখন দাঁড়ালো সেটা হচ্ছে যে আমার প্রাপ্ত সংখ্যাটা কত পার্সেন্ট কম হবে, কত পার্সেন্ট কম হবে। 15% হ্রাস করা এবং 20% হ্রাস করার কারণে আলটিমেট আলটিমেট চেঞ্জ আমি এই দুটোর কারণে কত পার্সেন্ট দেখতে পারবো, 2%-এর দেখতে পাবো চেঞ্জ। আর চেঞ্জটা কী ধরনের হবে, পজিটিভ চেঞ্জ হবে, দ্যাট ইজ বৃদ্ধি দেখতে পাবো। আর এখানে বলেছে সেটা কত, 78 বেশি হবে। তার মানে 2% বৃদ্ধি মানেই হচ্ছে 78 বেশি, তাই না? 78 বেশি, আচ্ছা বৃদ্ধি হচ্ছে, তাহলে 2% মানেই 78 যদি হয়, তাহলে আমার মূল সংখ্যাটা কত, মূল সংখ্যাটা অলওয়েজ 100, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 39 দুগুণ এখানে 78 হচ্ছে, তো 3900। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, 3900। ওকে গ্রেট, তো এটাই হবে অ্যান্সার, বুঝতে পারলে? তো এটাকে আরও 3ভাবে করা সম্ভব। ওকে, আমি সেখানে যাচ্ছি না, বিস্তারিত যদি কখনো ক্লাস করাই। ওকে, পার্সেন্টেজের অলরেডি ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডের প্লেলিস্ট আছে, 60টা ক্লাসের মতো আছে শুধু পার্সেন্টেজের উপর। ওকে, আর কখনো যদি সুযোগ হয় পেইড ব্যাচ লঞ্চ করার, আর তোমরা যদি থাকো সেখানে, আমি অবশ্যই একদম ডিটেলসে জিনিসগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। গ্রেট, চলো নেক্সট। তারপর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের গ্রুপ সি কি ডি আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু গ্রুপ সি এবং ডি এর মধ্যে কোনো না কোনো পরীক্ষায় একটা সেম এই ধরনের একটা কোশ্চেন ছিল, যেখানে বলেছে যে বৃত্তের ব্যাসার্ধকে কত পার্সেন্ট বাড়িয়েছি, আর কমিয়েছি, 80% কমিয়েছি, তবে বৃত্তের ক্ষেত্রফলে কত পরিবর্তন দেখতে পাবো। ওকে, বৃত্তের ক্ষেত্রফলে কত পার্সেন্ট পরিবর্তন দেখতে পাবো। কিভাবে করবে এই অঙ্কগুলো? ওকে, দেখো এখানেও তোমরা এবি রুল ইউজ করতে পারো, কিভাবে আমি সাজেস্ট করব, যদি দেখো এটা কিসের অঙ্ক, এটা সাকসেসিভের অঙ্ক। সাকসেসিভ বলতে হচ্ছে পরপর বৃদ্ধি বা হ্রাস। ওকে, আচ্ছা বেশি ডিটেলসে যাচ্ছি না, শুধু আগে দেখে নাও যে আমাকে কি বলেছে, বৃত্তের ক্ষেত্রফল। তো এরিয়া ইকুয়াল টু কত হয়, পাই আর স্কোয়ার। এবার তোমাকে ফোকাস করতে হবে এই আর স্কোয়ারে। দেখো আমার ব্যাসার্ধ কমিয়েছে কত পার্সেন্ট, 80%, কিন্তু আমার ক্ষেত্রফলে কত পরিবর্তন হবে। দেখো এখানে আর এর মাথায় ঘাত কত আছে, আর কতবার উপস্থিত, ক্ষেত্রফলে 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 আমার আর কতবার আছে, দুবার। তার মানে আমি কি করব, 80% করে দুবার কমাবো, মানে 80% করে কবার কমাবো, দুবার কমাবো, বুঝতে পারলে? এবার এবি রুল যদি আমরা অ্যাপ্লাই করি, এবি রুল নিয়মটা কি, যে 80 মাইনাস 80 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 80 ইন্টু 80/100। ওকে, এইভাবে করবো, তাই না? তো এখানে কত হয়ে গেল, 160, আর এখানে কত হয়ে গেল, 64, তাই না? তার মানে আমার কত হচ্ছে, 96% কি হচ্ছে, আমার 96% আমার ক্ষেত্রফলে হ্রাস হবে। এভাবে করতে পারো অথবা এভাবে করতে পারো তোমরা। কী রকম, যে 80% মানে কি, 80% মানে হচ্ছে তোমাদের কত, 1/5, 4/5, 80% মানে 4/5। তার মানে আমি 5-এ কত কমাবো, 4 কমাবো, তার মানে দ্যাট ইজ কত হবে, 1। 5-এ কত কমছে, এখানে 80% কমানোর কথা হচ্ছে না, তাই না? কমানোর কথা হচ্ছে মানে 5-এ 4 কমছে, 5-এ 4 কমার মানে কত থাকবে, 1 থাকবে, তো 5 থেকে 1 হবে। তো এইভাবে কবার কমাবো, দুবার কমাবো। কেন দুবার কমাবো, দেখো আর এর ঘাত কত, 2 আছে। তো এই অঙ্কটা এত ইম্পর্টেন্ট যে তোমাদের পরীক্ষাতে আসবেই, আমি তো মনে করি আসবে। ওকে, এই ধরনের একটা অঙ্ক। তো এখানে আমার 25-এ কত হচ্ছে, 2, তার মানে আমার 25-এ কত কমালাম, 25-এ আমি 23 কমালাম। আর 25-এ 23 কমা মানে 100-তে কত কমা, 25 দিয়ে 4 কাটো, তাহলে কত হচ্ছে, কোথাও ভুল করলাম কি,
25-এ 4 কমিয়ে 1, 1 ও 1, 1, 2 এখানে 1 হবে, তাই না? 1, 1 গুণ করছি না আমরা? তো 24 কমালাম। 24 কমালাম। তো 4 24-এ কত হয়ে যাবে? 96% আমরা কি করলাম? আল্টিমেট হ্রাস করলাম। বোঝা গেল? তো এটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেটা তোমাদের এই পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, গ্রেট। চলো নেক্সট কোশ্চেন। অনুরূপ একটি অঙ্ক এখানে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পার্সেন্ট কমানো হয়েছে? 15% কমানো হয়েছে, এবং প্রস্থ কত পার্সেন্ট বাড়ানো হয়েছে? 10% বাড়ানো হয়েছে। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের শতাংশ কত পরিবর্তন হবে? তো ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে তো এখানে সম্পর্ক কি আছে দেখো, ওখানে বৃত্তের এখানে আর স্কোয়ার ছিল, তো আর স্কোয়ার কথার অর্থ কি? আর গুণন আর, আর এর কয়বার গুণ আছে? 2বার। আর এখানে 15% কমানো, এবং আমরা কি দেখতে পাচ্ছি? 10% বৃদ্ধি দেখতে পাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি গুণ না, এখানে সাকসেসিভের কনসেপ্ট, মানে এবি রুল আমরা অ্যাপ্লাই করব। এবার এবি রুল করো, অথবা রেশিও প্রপোর্শন মেথড করো, যেটা তোমাদের সুবিধা। তো আমি তোমাদের হয়তো খুব চেনা এবি রুল মনে হবে, তো আমি এবি রুল দিয়ে করাচ্ছি। ওকে, রেশিও মেথড দিয়েও করতে পারো, এক্সকিউজ মি, রেশিও মেথড দিয়েও করতে পারো। ওকে, তো 15% আমি কি করেছি? কমিয়েছি, তারপরে 10% বাড়িয়েছি, মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস। ওকে, তো দেন 100। তো এখানে হচ্ছে -5, অ্যান্ড এখানে হয়ে যাচ্ছে আমার কত? 1.5, দ্যাট ইজ ইকুয়াল টু -0.65%। মানে আমরা কি দেখতে পাবো? ডিক্রিজ দেখতে পাবো, তাই না? ক্ষেত্রফলে কত পার্সেন্ট হ্রাস হবে? 0.65% হ্রাস হবে। বুঝতে পারলে? আর রেশিও মেথড দিয়ে ট্রাই করে জানাবে হলো কি না অ্যান্সার। ওকে, গ্রেট। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো এটা টাইপ গেল, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন। তো এই ধরনের আর অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে, যে কোনো জিনিসের, যেমন এখানে বলেছে টিকিটের মূল্য আমার কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? টিকিটের মূল্য 18% বৃদ্ধি হয়েছে, এবং টিকিটের মূল্য বৃদ্ধির কারণে দর্শকের সংখ্যা কত পার্সেন্ট কমে গিয়েছে? 25% কমে গিয়েছে। তো এই ধরনের অঙ্ক যদি দেখো, তোমরা এখানেও এবি রুল ইউজ করবে। ঠিক আছে, ডিরেক্টলি এবি রুল ইউজ করবে। প্রথমে আমার টিকিটের মূল্য মানে বৃদ্ধি হয়েছে, এবং আমার পরবর্তীতে কি হয়েছে? আমাদের টিকিট দর্শকের সংখ্যা 25% কমে গিয়েছে, মানে বিক্রি 25% কমে গিয়েছে। কি কমে গিয়েছে? বিক্রি 25% কমে গিয়েছে। তো এখানে সাকসেসিভ যদি বের করতে চাই, তাহলে আবার এবি রুল ইউজ করেই কিন্তু আমরা সহজেই বের করতে পারি। তাহলে কত হচ্ছে? দেন আমরা করে দিলাম এবি রুল লাগিয়ে। ঠিক আছে, তো হ্যাঁ, 18% বৃদ্ধি করেছে, দেন -2। ওকে, ঠিক আছে। তো এখানে -7 থাকছে, আর এখানে কাটলে আমার 4 25 100, দেন আমার 4 দিয়ে 2 9, ঠিক আছে, 9 এর আর 2 দিয়ে 4.5 আসছে, তাই না? দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 11.5% আমার কি হচ্ছে? হ্রাস হচ্ছে, তাই না? তো 11.5% আমাদের আয়ের উপর প্রভাব পড়বে। ওকে, বুঝতে পারলে? তো এই ভিডিও আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। টাইপগুলোও দেখতে পারলে যে কী কী ধরনের টাইপ থাকতে পারে। ওকে, দেন কোশ্চেন হচ্ছে, যদি মূল্য 24% কমানো হয়, তবে খরচ কত শতাংশ বাড়াতে হবে? এটাতে দুটো অঙ্ক আছে। আয় ব্যয়ের উপর, খরচ সঞ্চয় আয় ব্যয়ের, না এই টাইপটা মানে হ্যাঁ আমি করাইনি, অন্য কোনো সেপারেট ভিডিও দেয়নি, তো এখানেই দেখে নাও। ওকে, এখানে কি বলেছে? একটি যদি মূল্য 24% কমানো হয়, মানে নাও অ্যান্ড ল্যাটার, পরে কি হয়েছে? যে বর্তমানে যদি মূল্য 24% কমানো হয়, যদি দাম কোনো জিনিসের 100 টাকা থাকে, তো সেখান থেকে 24% কমে গিয়ে কত হবে? 76 টাকা দাম হয়ে গেছে। আচ্ছা, এবার তবে কত শতাংশ দাম কমে গেছে, তাই না? মূল্য কমে গেছে, তো কত শতাংশ বাড়াতে হবে? কি বাড়াতে হবে? খরচ, মানে খরচ, বা তুমি এটা এইভাবে ভাবতে পারো, ব্যবহার 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 বা ভোগ। কি ভাবতে পারো? ভোগ, যে তুমি কত জিনিস খরচ করবে, বাজার করবে কতটা। তো অবভিয়াসলি যখন জিনিসের দাম কমে যাবে, তো দেখো এই অঙ্কটিতে 3টি কনসেপ্ট আছে। কীরকম? বাজেট, প্রাইস অ্যান্ড কনজাম্পশন। কনজাম্পশন মানে ভোগ। যখন তোমার পকেটের টাকা ফিক্সড থাকবে, তুমি যদি আগে 100 টাকা নিয়ে বাজার করতে যেতে, এখনও 100 টাকা নিয়েই বাজার করতে যাও, তাতে জিনিসের দাম বেড়েছে কি কমেছে সেটাতে তুমি একদম বোদার্ড না, একদম তুমি ভাবছো না। আমি 100 টাকা নিয়ে বাজার করতে যেতাম, এখনও 100 টাকা নিয়েই বাজার করতে যাচ্ছি। জিনিসের দাম যদি বেড়ে যায়, তাহলে তোমার জিনিস কি পাবে? কম পাবে। আর জিনিসের দাম যদি কমে যায়, তাহলে জিনিস মানে পরিমাণে বেশি পাবে কিনতে, এটাই না? তবে প্রাইজের সঙ্গে তোমার কনজাম্পশানের যে রেশিওটা, সেটা কি ব্যস্তানুপাতিক। তো
100 টাকা থেকে যদি 76 হয় তাহলে আমি 176 টাকা আমি জিনিস কত কিনতে পাবো, যখন দাম কম 100 টাকা ছিল তখন 76 কেজি কিনতে পারতাম, আর যখন দাম কমে গেল তখন আমি জিনিস বেশি কিনতে পারছি। বুঝতে পারলে? ওকে, গ্রেট। তো কন্ডিশন কী ছিল যে আমি বাজেট চেঞ্জ করব না, খরচ আমি অপরিবর্তিত রাখবো, বাজেট চেঞ্জ করব না। বুঝতে পারলে? এখানে ভাষাটা এই প্রথম খরচটার জায়গায় ভোগ বা ব্যবহার কথাটা বললে বেশি ভালো হতো। ওকে, চলো তাহলে আমি খরচ বা ভোগ, এই যে খরচ করতাম যত কেজি জিনিস কিনতাম সেখানে কতটুকু চেঞ্জ করলাম দেখতেই পাচ্ছ যে আমি কি 24 ইউনিট বাড়িয়ে দিলাম। খরচ কি করে দিলাম 24, আমার দাম কমে গেছে, জিনিস বেশি পাচ্ছি, অসুবিধা কি, আমার 100 টাকা নিয়েই বাজার করতে যাব। তো আমার কি হয়ে যাচ্ছে, আগে যদি 76 কেজি জিনিস কিনতে পারতাম, যে 76 কেজি কোনো দ্রব্য কিনতে পারতাম, সেখানে আমার এখন কতটুকু বৃদ্ধি দেখা গেছে, 24 ইউনিটের বৃদ্ধি দেখা গিয়েছে, তাই না? তাহলে 100-তে কত পার্সেন্ট বৃদ্ধি দেখা গিয়েছে, এতটুকুই অঙ্কটা। বুঝতে পারলে কি না? ওকে, তো আচ্ছা, এখানেও আমি একবারে অ্যান্সারটা করতে পারতাম, তোমাদের যদি গেস করে মানে একটু ভাবো তাহলে তোমরা দেখতে পাবে। আমি যদি এখানে 72ও লিখে দিই না, এখানে যদি 72ও লিখে দিই তাহলে কত হবে, 3×24 = 72, তার মানে 30%-এর উপরই অ্যান্সার হবে, দ্যাট ইজ অপশন ডি। তো এখানে 72 নেই, 33% অ্যান্সার হবে, তো এখানে আসে কত, 76। তো তারপরে অ্যান্সার আমাদের অপশন ডি হবে, কারণ 30%ই আছে এখানে। তো এগুলো হচ্ছে গেজ ওয়ার্ক করে করে তোমরা অ্যান্সার করতে পারো। ওকে, আর নতুবা তোমাকে ভাগ করতে হবে। চলো, তো আমাদের 4 দিয়ে করছি তাই না, 4, হ্যাঁ, তো 4 দিয়ে যদি কাটি তাহলে 4×6 = 24 হচ্ছে, 4 দিয়ে কাটবো তাই না, হ্যাঁ চলো 4 দিয়ে কাটি, তাহলে 4×1 = 4, তারপরে হচ্ছে 3 থাকছে, 4×9 = 36। তো তোমাকে দেখো কতটা পরিশ্রম করতে হচ্ছে এক্ষেত্রে যদি গেজ ওয়ার্ক না করো তাহলে। বুঝতে পারলে? এভাবে 19 দিয়ে তোমাকে কতকে 600-কে ভাগ করতে হচ্ছে, তারপরে কত দেবে, 3 দেবে, 3 19 কত দিয়ে দেবে, 57 দিয়ে দেবে, আবার 3 আসবে, 30 আসবে, তুমি কত দিয়ে দেবে, 1 দিয়ে দেবে, দেখতে পাচ্ছ 31 চলে এসছে। বুঝতে পারলে? তো গেজ ওয়ার্ক করে আমরা একবারে, গেজ ওয়ার্ক কি এখানে বলবো, থাক, ভিডিও লম্বা হয়ে যাবে, থাক। তো ক্যালকুলেশনের যে এই অ্যাপ্রোচগুলো না, এগুলো আমরা অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। ওকে, গ্রেট, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই যে এখন এই যে ব্যবহারের অঙ্কটা দেখলে, ভোগের অঙ্কটা মানে দাম মানে প্রাইস চেঞ্জের সঙ্গে আমার কনজামশানে কতটুকু চেঞ্জ হচ্ছে যখন আমার কি থাকবে, বাজেট অপরিবর্তিত থাকবে। এবার পরের অঙ্কটা দেখো, বলছে পেট্রোলের মূল্যে তেলের মূল্যে কত বৃদ্ধি হয়েছে, 50% বৃদ্ধি হয়েছে। তো নাও অ্যান্ড লেটার কী হয়েছে, তো প্রাইজের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রাইজে কি হয়েছে, 100 টাকা যদি আমার এখন দাম থাকে, তো পেট্রোলের মূল্যে কত বৃদ্ধি পেয়েছে, 50 টাকা বৃদ্ধি পেয়েছে, দ্যাট ইজ 150 টাকা হয়ে গিয়েছে। ওকে, কনজামশান কি করব, আচ্ছা আগের অঙ্কটার মতোই যদি আমি রাখতাম, তাহলে আমার কি হয়ে যেত, আমি বাজার যদি করতে যেতাম সেম মূল্য নিয়ে, তাহলে আমার কি হতো, আমি জাস্ট তার দামের ব্যস্তানুপাতিক হারে আমার ভোগটাও চেঞ্জ হতো, তাই না, আমার ব্যবহার চেঞ্জ হতো। কিন্তু এরা কি বলেছে দেখো, এখানে বাজেট, প্রাইস আর কনজামশন, আমার বাজেট এর আগের অঙ্কগুলোটাতে কি ছিল, ফিক্স ছিল, কিন্তু এখানে আমার বাজেটে কত পার্সেন্ট বৃদ্ধি করার অ্যালাউ আছে। আমি যদি বাজেটে কোনো চেঞ্জ না করি তাহলে কি হবে, দেখো আমি যদি আগে 150 লিটার যদি তেল কিনতে পারতাম, সেখানে আমি কত কম কিনতে পারছি, 50 ইউনিট কম কিনতে পারছি, দ্যাট ইজ ইকুয়াল টু 1/3 কম কিনতে পারছি, দ্যাট ইজ ইকুয়াল টু 33.33% কম কিনতে পারছি। বুঝতে পারলে? যদি আমার কি হতো, বাজেট আমি চেঞ্জ না করতাম তাহলে এটা হতো। এবার যেহেতু আমার কি বলেছে, বাজেটে কতটুকু পরিবর্তন অ্যালাউ করেছে, 14% অ্যালাউ করেছে। তো আমি কি করে দেবো, এখানে 14% যোগ করে দেবো, দ্যাট ইজ 100-তে 14 যোগ করে দেবো। বুঝতে পারলে? 100-তে আমি 14 যোগ করে দেবো, তাহলে কি হচ্ছে, আমার এখানে 100-এ 14 হয়ে গেল, আর বিয়োগ করলে আমার এখানে কত হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 36 হয়ে যাচ্ছে। কত, 36 হয়ে যায়, আর আগে কত ছিল, 50। ওকে, এখানে যখন করলাম তখন কত ছিল, 50। বুঝতে পারলে? তো এখন আমি কি করছি, যে 150-তে আমি কত কমাতে পারছি, 150-তে আমি কত কম জিনিস পাচ্ছি, 36। দাম যখন বেড়ে গিয়েছিল, আমার
কত ইউনিট কমে যাচ্ছিল ব্যবহার, 50 ইউনিট কমে যাচ্ছিল। এবার যখন আমি বাজেট বাড়িয়ে দিলাম তখন আমার অতটাও কমে যাচ্ছে না পরিমাণ, একটু কমছে, 50-এর জায়গায় আমার 36 হচ্ছে। বুঝতে পারলে? বাজেট বাড়ালে একটু বেশি জিনিস পাবো, তাই না? যে জিনিসের দাম বেড়ে গেছে, তুমি 100 টাকা নিয়ে বাজার করতে যেতে এখনও 100 টাকা করে নিয়ে বাজার করতে যাও, তাহলে তো পরিমাণ কমই পাবে। তো বরং তুমি যখন জিনিসের দাম বেড়ে গিয়েছে, 100 টাকার জায়গায় যদি তুমি 120 টাকা নিয়ে বাজার করতে যাও, তো তুলনামূলক একটু জিনিস বেশি পাবে। ওকে, দাম বাড়ার ক্ষেত্রে যে প্রভাবটা এসেছিলো সেটা একটু কমবে তোমার, সেটাই হচ্ছে। তো আমি এখানে আমার বাজেট কতটুকু বাড়িয়েছি, 14% বাড়িয়েছি। বোঝা গেল? এটাই বলেছে। তাহলে আমি 150-তে কত কমাচ্ছি? 150-তে আমি 36 কমাচ্ছি। কেন? যে 150 থেকে আমার 114 যেতে গেলে কত হচ্ছে? 36 কমাতে হচ্ছে। দ্যাট ইজ 150-তে যদি 136 কমাই তাহলে 100-তে আমি কত কমাবো? ওকে, এতটুকুই অঙ্কটুকু। তো 3, 5, 15, 2 আর 3 দিয়ে এখানে কাটলে 12, দ্যাট ইজ ইকুয়াল টু 24% কী হবে? আমার কনজাম্পশানে কী হবে? হ্রাস পাবে। ওকে, খরচের এখানে আমি কি বলবো? ব্যবহার বা ভোগ কত শতাংশ কমাতে হবে, মানে 24% কমাতে হবে। গ্রেট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 13 আমাদের পাস ফেল রিলেটেড অঙ্কের যেগুলো মার্কস রিলেটেড অঙ্কগুলো আছে সেগুলো। তো কি বলেছে যে এখানে বলেছে যে একজন ছাত্র একটি পরীক্ষায় 60% নাম্বার পেয়েছে। ওকে, একজন 60% নাম্বার পেয়েছে এবং 80% পাওয়া নাম্বার পাওয়া আরেকজনের তুলনায় 24 নম্বর কম পেয়েছে। তো আরেকজন কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 80%, আর একজন 60%। তো এই যে 60% পেয়েছে সে কত নম্বরের পার্থক্য আছে তাদের দুজনের মধ্যে? 24 নম্বরের কম পেয়েছে। কার থেকে? যে 60% নাম্বার পেয়েছে সে 80% পাওয়া নাম্বারের যে স্টুডেন্টটি আছে তার থেকে 24 নম্বর কম পেয়েছে। তো খুবই ইজি অঙ্ক হয়ে গেল, তাই না? তো এখানে আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? 20%, যেটা কিনা 24 নম্বরের মার্কসের সমান। কত সমান? 24 মার্কসের সমান। তো 100% ইকুয়াল টু কত হয়ে যাবে? তো পরীক্ষার সর্বোচ্চ নম্বর মানে 100% ইকুয়াল টু কত হয়ে যাবে? দ্যাট ইজ ইকুয়াল টু 24 ইন্টু 5, তাই না? কেন 5 বললাম? কারণ এখানে 5 গুণ হয়েছে, তো এইদিকেও 5 গুণ হবে। দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়েছে? 120 নম্বরের পরীক্ষা। তো অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? একদম ইজি। চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এবার বলেছে একজন প্রার্থী কি বলেছে? একজন ক্যান্ডিডেট কি পেয়েছে? যে 50% নাম্বার পেয়েছে। কত শতাংশ নাম্বার পেয়েছে? 50% নাম্বার পেয়েছে। ওকে, গ্রেট। এবং নাম্বার পেয়ে 100 নাম্বারের জন্য ফেল করেছে। আচ্ছা, মনে করো যে এটা ফেলের গণ্ডি, হ্যাঁ না? এই মার্কসটা পেলে কেউ ফেলের গণ্ডি বা পাশের গণ্ডি যেটাই বলো, এই গণ্ডির উপরে গেলে পাস, নিচে হলে ফেল, এদিকে গেলে পাস, এইদিকে আসলে ফেল। ওকে, তো এই যে 50% ওয়ালা স্টুডেন্টটি সে কত নম্বরের জন্য ফেল করেছে? 100 মার্কসের জন্য ফেল করেছে। ওকে, আরেকজন পেয়েছে কত? 78% নাম্বার। আর সে কত নাম্বার পেয়েছে আমি জানি না, কিন্তু এ যে নাম্বারটা পেয়েছিল, এই যে ব্যক্তিটি বা স্টুডেন্টটি 78%, সে পাশের মার্কের গণ্ডি থেকে কত বেশি পেয়েছে? 30% বেশি পেয়েছে। খুবই দারুণ অঙ্ক। ওকে, অনেক অঙ্ক করবে এখানে তোমাদের এই টাইপটাতে, তো তার মধ্যে খুবই ভালো একটি অঙ্ক আমি বাছাই করে রেখেছি। ওকে, তো চলো তাহলে আমরা এটাকে কীভাবে সলভ করব। দেখো, আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কী করো, যে টোটাল মার্কস ধরে নাও। টোটাল মার্কস যদি 100 হয়, তাহলে এই যে পাস্ট ক্যান্ডিডেট আর এটা হচ্ছে ফেইল্ড ক্যান্ডিডেট, এদের মার্কস কত হবে? তো যে পাস্ট ক্যান্ডিডেটটি আছে না, সে পাস্ট ক্যান্ডিডেটটি কত পাবে? যদি টোটাল 100-র মধ্যে পরীক্ষা হয়, তো সে কত পাবে? 78% নাম্বার পাবে, মানে 78 নাম্বার পাবে। যে ফেইল্ড আছে সে কত পাবে? 1 সেকেন্ড। ফেইল্ড কত পাবে? 50%, মানে 150% মানে 50ই পাবে। ওকে, এবার দেখো ভালো করে বোঝো যে এটা যদি আমার 10 হয়, তার মানে এখানে কত হবে? 13। কেন? 30% বৃদ্ধি। কেন? 30% বৃদ্ধি। এখানে যদি 10 হয়, এখানে 13 হবে। আর আমি এখনই বললাম, আমার যদি 100 মার্ক ফুল হয়, তার মানে এখানে প্রথম ব্যক্তিটি কত পেয়েছে? 78, আর এই পরের ব্যক্তিটি কত পাবে? এখানে নিচের স্টুডেন্টটি কত পাবে? 50 পাবে। বুঝতে পারলে? তার মানে 13 মানে কত? 78, দ্যাট ইজ ইকুয়াল টু কত গুণ? 6 গুণ। তার মানে 10 মানে কত? 10 মানে হবে কত? 10 মানে হচ্ছে 60, কারণ এখানেও 6 গুণ হবে। বুঝতে পারলে? 13 মানে কত? 13 মানে
তেরো মানে হয়ে গেল 78, দ্যাট ইজ ইকুয়াল টু 6 গুণ। তো এখানে 10 মানে কত হবে? 10 মানে হবে আমাদের 60, বুঝতে পারলে? তার মানে পাশের মার্ক, তাহলে পাস মার্কের যে গণ্ডিটা আছে সেটা কত মার্কের? 60 মার্কের। আর যে ফেল করেছে না, সে ফেল করা ব্যক্তিটি কত নম্বর পেয়েছে? 50 নম্বর। তার মানে কত মার্কস বেশি পেয়েছে? কত মার্কস বেশি পেয়েছে? বেশি পেয়েছে, মার্কস তো বলবো না, এখানে ইউনিট বলবো। কত ইউনিট বেশি পেয়েছে? 10 ইউনিট। কত ইউনিট বেশি পেয়েছে? 10 ইউনিট। তার মানে 10 ইউনিটের ডিফারেন্স আসে কার মধ্যে? ফেল করা ক্যান্ডিডেটের নাম্বার এবং পাশের গণ্ডিটার মধ্যে কত ইউনিটের ডিফারেন্স? এখানে 10 ইউনিটের ডিফারেন্স আছে। আর এই 10 ইউনিটের ডিফারেন্স মানেই কত? 100 মার্ক। 10 ইউনিট মানে তাহলে আমি কত বলতে পারছি? 100 মার্ক। তাহলে আমার টোটাল পরীক্ষা কত ইউনিটের? টোটাল পরীক্ষা 100 ইউনিটের। যে সর্বোচ্চ নাম্বার কত? 100 ইউনিটের। তাহলে 100 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাবে? 100 ইউনিট ইকুয়াল টু 1000 মার্ক হয়ে যাবে, বুঝতে পারলে? তো টোটাল পরীক্ষাটা আমাদের 1000 মার্কের মধ্যে। বোঝা গেল? হোপফুলি বোঝা গিয়েছে। ধীরে ধীরে একবার শুনে নেবে, না বুঝলে অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে তোমরা জানাতে পারো, আমি আর একবার রেকর্ড করে পাঠিয়ে দেবো শুধুমাত্র এই ভিডিওটি, যদি যে ভিডিওটি তোমাদের বুঝতে অসুবিধা হবে। ওকে, গ্রেট। চলো, আর সলভ পিডিএফ টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, আমি শুরুতে লিঙ্ক শেয়ার করে দিয়েছি। দেন গ্রেট, নেক্সট অঙ্ক, আয় ব্যয়ের অঙ্ক তোমাদের আমি করিয়েছি, একটা সেপারেট ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তথাপি আমি এখানে আরেকবার শেয়ার করছি তোমাদের সঙ্গে। কখনোই এই অঙ্কটি তোমরা ট্র্যাডিশনাল যোগ ভাগ গুণ বিয়োগ দিয়ে যাবে না, আমি বলছি ফেসে যাবে। এটা এলিগেশন মেথড দিয়ে যাবে। কি মেথড দিয়ে? এলিগেশন মেথড অনেকেরই জানা আছে, ঠিক আছে? হোয়াট ইজ এলিগেশন মেথড? যে এখানে বলেছে যে একজন ব্যক্তি তার আয়ের 23% সঞ্চয় করেন। আচ্ছা, তো আমাদের যদি কোনো ইনকাম করি, যে কোনো জিনিস ইনকাম করলে সেই ইনকামটার কি আমরা করি? হয় খরচ করি অথবা সঞ্চয় করি। সঞ্চয় করি, এই দুটোই তো করা সম্ভব, তাই না? কোনো যে কেউ যদি কোনো কিছু আমরা যেটা আয় করি সেই টাকাটার এটাই করি। ওকে, এবার বলেছে যে তিনি সঞ্চয় করেন কত? 23%। মানে সঞ্চয় করেন 23%, তাহলে 100 টাকায় যদি 23% সেভিংস করেন, তাহলে খরচ করেন কতটুকু? 77। তার মানে খরচের ঘরে কত হয়ে যাবে? 77। এবার বলেছে যে তার আয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? তার আয় বৃদ্ধি পেয়েছে 27%। কত পার্সেন্ট? 27% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 27%। আচ্ছা, এটাকে একটা কাজ করি, এখানে লিখে দিই 27%, বুঝতে পারলে? আর তার ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে 50%। তাহলে সেভিংসে কি পরিমাণ, কত পার্সেন্টেজ চেঞ্জ দেখতে পাবো? তো এখানে দেওয়া নেই অ্যান্সার পার্সেন্টেজে, কিন্তু আমরা পার্সেন্টেজ বের করে নিচ্ছি প্রথমে। ওকে, দেখো, এলিগেশনের কনসেপ্টটা হচ্ছে সবসময় গড়ের অঙ্ক, কি ঠিক আছে? গড়ের কনসেপ্ট দিয়ে আসে। কিসের কনসেপ্ট দিয়ে? গড়ের কনসেপ্ট দিয়ে। দেখো, এলিগেশনের মাঝখানে যে ডাটাটা থাকে এটা হচ্ছে এই দুটো ডাটার গড় হচ্ছে এই অনুপাতে, নিচের দুটোর অনুপাতে, বুঝতে পারলে? ওকে, ঠিক আছে, না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, যে এলিগেশনের কনসেপ্টের উপর আলাদা একটা ভিডিওই করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমার এই গড়ের থেকে 50 কত বেশি আছে। গড়ের থেকে একজন বেশি থাকে আর একজন কি থাকে? গড়ের থেকে কম থাকে। তো গড়ের থেকে যেটা বেশি আছে সেখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 23 আসছে, মিলে গেল। এবার পরেরটা কীভাবে বিয়োগ করব? পরেরটা বিয়োগ করব এইভাবে, তাই না? তার মানে আমি কি করব? যে 27 থেকে কত বিয়োগ করব? এক্স বিয়োগ করব, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 77। আর এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 27 বিয়োগ 77, দ্যাট ইজ ইকুয়াল টু -50। তার মানে সেভিংসে আমার কি হয়েছে? 50%-এর ডিক্রিজ হয়েছে, 50% ডিক্রিজ হয়েছে। এবার আসো যে আমার কত টাকা কমবে। তো আমার টোটাল আয় কত ছিল? 75,400 টাকা। সেই 75,400 টাকার মধ্যে আমি সেভিংস কত করতাম? সঞ্চয় কত করতাম? সঞ্চয় করতাম 23%। কত করতাম? 23%। সেটা হয়ে যাবে কত? সেটা 50% কমে যাবে। কত পার্সেন্ট কমে যাবে? 50%। আর 50% কমে যাওয়া মানে কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে, বুঝতে পারলে কি না? এই 50%টা আমি এখানে করে দিলাম। 50% কমে যাওয়া মানে কোনো জিনিস কী হয়ে যাবে? 100 টাকায় 50 টাকা হয়ে যাবে। 100 টাকায় 50 টাকা হয়ে যাবে, আর 100 টাকা 50 টাকা মানে হাফ হয়ে যাবে, তাই না? তো আমি হাফ করে দিলাম। এটা ছিল 75,400 টাকায় 23% ছিল ওর। প্রথমে এত টাকা সঞ্চয় করতো, পরে কি হয়ে গেল? পরে হাফ হয়ে গেল। তো নাও সেভিং কত হয়ে যাবে? বর্তমান সেভিং কত হয়ে যাবে? আগের সেভিংয়ের হাফ। ওকে,
এখন শুধু তোমাদের কাটাকুটি করতে হবে, কিছুই না। ওকে, তো কাটাকুটি তো করবোই না, প্রথম কথা কেমন করে দেখাচ্ছি। তো 2 দিয়ে কাটাকাটি করলে আমাদের এখানে প্রথম একটা কাটাকাটি করছি, এটা না করলেও কোনো অসুবিধা ছিল না, তারপরে আমি করছি। তো দেখো 3 দুগুণে 6 হয়ে গেল, তারপরে 7 দুগুণে 14, তারপরে 7 দুগুণে 14, তার মানে আমাদের অ্যান্সার কত হচ্ছে 377 ইন্টু 23। ওকে, এবার 7 আর 3 গুণ করলে তোমার গুণফল যেটাই হবে তার শেষে কত থাকবে, 1 থাকবে। দ্যাট ইজ আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন সি। বুঝতে পারলে? পুরো গুণ তো আমি করবোই না এখানে, তোমরা করে দেখতে পারো। কেন? কারণ হচ্ছে আমার কি প্রয়োজন আছে, সবগুলো ইউনিট ডিজিট আলাদা, আমি ইউনিট ডিজিট টেস্ট করলাম, আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, ওয়েস্ট বেঙ্গলের অঙ্ক যে পরীক্ষার যেগুলো অঙ্ক দেয় সেগুলোতে আমি দেখেছি যে আমাদের ডিজিটাল সাম তো পরের পরের কথা। আমাদের প্রথম হচ্ছে ইউনিট মেথড খুব ভালো মতো কাজ করে। অপশন অনেক সময় ম্যাক্সিমাম অঙ্কতে অপশনগুলো অত ইন্টেলিজেন্টলি দেওয়া থাকে না। ডিজিটাল ডিজিটাল সাম মেথডও তোমার ভালোভাবে কাজ করবে। ওকে, কোন গভর্নমেন্ট? ডব্লিউবি গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে। ওকে, দেন সেন্ট্রাল গভর্নমেন্টের যদি তোমরা স্টাফ সিলেকশনের পরীক্ষা দাও, সেখানে কিন্তু তোমাকে বেশ অঙ্কে ফাঁসিয়ে দিবে। না তুমি ইউনিট মেথড দিয়ে করতে পারবে, না ডিজিটাল সাম দিয়ে করতে পারবে। ক্যালকুলেশনগুলো অপশনগুলো ওরা এতটাই ইন্টেলিজেন্টলি চুজ করে। বুঝতে পারলে? তো ওয়েস্ট বেঙ্গলের অঙ্কে তোমরা অবশ্যই অপশন স্পেকুলেশন, ওএস অপশন স্পেকুলেশন ভালোভাবে করবে। বোঝা গেল? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। এবার ইজি, আয় ব্যয়ের অঙ্ক শিখে গেছো, এবার এটা করো। তো কীভাবে করব? তো আমার এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস তাদের অনুপাত কত বলছে, ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত হচ্ছে 5:1। কত? 5:1। আমার কি বলছে, আয় কত পার্সেন্ট, তার আয় 25% এবং সঞ্চয় 15% বৃদ্ধি। আচ্ছা, আয়ে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, 25%। সঞ্চয়ে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, 15%। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এদিক থেকে এইদিকে দেখো এটা বড়, তার মানে বড় থেকে ছোট বিয়োগ করব, তাই না? বিয়োগ করলে এখানে কত হচ্ছে, 10 হচ্ছে। আচ্ছা, আর আচ্ছা আমার হিসেবে থাকার কথা কত ছিল, 5। তো 5 মানে 10 মানে 2 গুণ, আর এখানে 2 মানে 1, মানে 1-এর সঙ্গে কত হয়ে যাবে, 2 গুণ। দ্যাট ইজ এখানে হতে হবে 2। এবার আমার এখানে তাহলে কত হতে হবে, যদি 25-এর থেকে 15 এখানে ছোট হয়, তাহলে এখানে থাকতে হবে বড়, কারণ দুটো মিলেই তো গড় হবে 25। 27 থেকে 25 বিয়োগ করলে 2 হবে। ওকে, বোঝা গেল কি না? ওকে, গ্রেট। তাহলে আমরা কি দেখলাম, যে ব্যয়ের শতাংশ বৃদ্ধি কত, যে 27% আমাদের ব্যয়ে পরিবর্তন হবে। ওকে, আমাদের ব্যয়ে কত পার্সেন্ট পরিবর্তন আমরা দেখতে পারবো, বৃদ্ধি দেখতে পারবো, 27% বৃদ্ধি দেখতে পারবো। বোঝা গেল? গ্রেট। নেক্সট কোশ্চেন, ইলেকশন থেকে রেখেছি, ইলেকশনের অনেক অঙ্ক হয়। ওকে, তো একটা অঙ্কই রেখেছি, জানি না ইলেকশনের অঙ্ক আসবে কিনা, খুব সম্ভবত আসলেও সোজা অঙ্কই আসবে, যেগুলো তোমাদের পার্সেন্টেজের বেসিক অঙ্কগুলো হয়ে যাবে, এটা হয়ে মানে ওই বেসিক কনসেপ্টগুলো থেকে হয়ে যাবে। আর আমি এটা দেখেছি একদম শেষের দিকের কনসেপ্টও, একটু সময় লাগবে, ধীরে সুস্থে দেখে নাও। আচ্ছা, প্রথমত আমার ভোটার লিস্টে 100 জন ভোটার ছিল। তো সেই ভোট থেকে কি বলেছে, যে 12% ভোটার ভোট দেয়নি। 12% ভোটার ভোট দেয়নি। আচ্ছা, অনেকভাবে করা যায়, আমি একটু অন্যভাবে করছি, মানে আমি তোমাদেরকে প্রথমে লিখে দিচ্ছি যে 12% ভোটার ভোট দেয়নি, থাকবে কত, 88%। 88% বলবো না এখন, 88। ওকে, 88 জন, ঠিক আছে। তো এবার 88 থেকে আবার কত পার্সেন্ট ভোট বাতিল হয়ে গেল, অবৈধ হয়ে গেল, 2%। এবার বিয়োগ করে কত থাকবে, সেটা তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তারপর এবার এই যে ভোটটা আসলো, এটাকে বলে ভোটার লিস্ট। এটা হলো আমাদের কি, পোল্ড মানে ভোট পড়েছে কতগুলো, এটা হলো আমাদের কি, ভ্যালিড ভোট। কি হলো, ভ্যালিড ভোট। বোঝা গেল? ভ্যালিড ভোট থেকেই, মানে বৈধ ভোট থেকেই হার জিতের হিসাব হয়। তো একজন জেতে আর একজন হারে। এই জেতা ব্যক্তিটি কি হয়েছে জানো, জেতা ব্যক্তিটি বলেছে যে মোট পঞ্জীকৃত ভোটের 46, এই যে মোট পঞ্জীকৃত ভোট মানে ভোটার লিস্ট, পঞ্জীকৃত লিস্টেড, সেই লিস্টেড ভোটের কত পার্সেন্ট পেয়েছে, 46%। কত পার্সেন্ট, 46%, মানে 46টা ভোট পেয়েছে।
আর এখানেও এই ব্যক্তি কিছু একটা ভোট পাবে এবং তাদের মধ্যে ডিফারেন্স কত হবে 1044, বুঝতে পারলে? তো যারা শেষ অবধি দেখছো তাদেরকে তো আমি কংগ্রাচুলেট করবো যে তোমরা শেষ অবধি আছো ভিডিওতে, এবং শেষে একটা তোমাদের জন্য একটা হার্ড চিপস। ওকে, তো আমাকে প্রথমে জানতে হবে যে এখানে কতটুকু আছে। তো এখানে কতটুকু আছে সেটা বের করার অনেক বুদ্ধি হতে পারে। প্রথম তোমরা খুব বেসিকভাবে এইভাবে করতে পারো যে 100-তে 12% কমিয়ে নিলে, তারপরে আবার 2% অবৈধ ভোট, তো 2% কমিয়ে নিলে, যোগ গুণ ভাগ বিয়োগ করে বের করলে, এটা একটা পদ্ধতি হতে পারে। আমি বলবো এইভাবে না যেতে। কিভাবে করবে যে আমার 12% এবং 2% করে সাকসেসিভলি কয়বার, সাকসেসিভ মানে কি পরপর কত পার্সেন্ট কমেছে, পরপর আমার 2বার কমেছে, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে কত হয়ে গেল 14, আর এখানে কত হয়ে গেল 0.24। ওকে, তার মানে আমার এখানে কত হচ্ছে 13.76, কত হচ্ছে 13.76% কমেছে। এবার আমি এত কিছু না দেখে ডিরেক্টলি এখানে কত কমিয়ে দেবো, 13.76% কমিয়ে দেবো। আর 100 থেকে 13.76% কমিয়ে দিলে কত হয় বলো তো? আমাদের কত হবে 86.24, কত হচ্ছে 86.24, বুঝতে পারলে কি না? এবার দেখো আমার উইনার যে ব্যক্তিটি, বিজয়ী ব্যক্তিটি, সে তো মোট ভোটের হিসাবে 46% ভোট পেয়েছে। কত পার্সেন্ট ভোট পেয়েছে? 46% ভোট পেয়েছে মোট ভোটের হিসেবে, এটা ওরা বলেছে। মোট ভোটের হিসেবে কত পার্সেন্ট ভোট পেয়েছে? 46। কিন্তু আসলে ভোটের হিসাবটা হবে কোত্থেকে? এই যে বৈধ ভোটটা, সেটা থেকে। তার মানে এখানে আমি রাফ করছি, যদি 86.24 ভোট কি হয় আমার বৈধ হয়, তো বৈধর মধ্যে 46টা ভোট কে পেয়ে গিয়েছে? আমাদের উইনার পেয়ে গিয়েছে। তার মানে বিয়োগ করলে কত হচ্ছে 40.24 কে পাবে, 40.24 কে পাবে, লুজার পাবে। আর সেই লুজার এবং উইনারের মধ্যে পার্থক্য কত ভোটের দেখতে পাচ্ছ? 6.24 ভোটের, 6.24 ভোটের। বোঝা গেল কি না? একটু হয়তো তোমাদের কঠিন মনে হতে পারে, কিন্তু আমি ধীরে ধীরে বলছি, দেখে নাও এবং পরে তোমরা রিক্যাপ করেও দেখে নিতে পারবে। এবার আমার অরিজিনালি এই 6.24 ইউনিট মানে কত? 1044। ওকে, 1044 ভোট। এবার 1 ইউনিট মানে কত? 1044 বাই 6.24। ওকে, আর আমার চেয়েছে কি যে পঞ্জীকৃত ভোট, আর পঞ্জীকৃত ভোট কোথায় আছে? এখানে আছে, দ্যাট ইজ 100 ইউনিট। কত? 100 ইউনিট। 100 ইউনিট মানে কত যদি আমি বের করতে চাই, তাহলে কত দিয়ে গুণ করে দেবো? 100 দিয়ে। ওকে, তো সমস্যা হলো এই অঙ্কটাতে এই, যেখানে অ্যাপ্রক্সিমেশন করা আছে। কি করা আছে? অ্যাপ্রক্সিমেশন, মানে তোমাদের অ্যান্সারটা, ওয়ান সেকেন্ড, তোমাদের অ্যান্সার যেটা হবে, তো এক সেকেন্ড আমি একটু অঙ্কটাকে একটু স্পেস ক্রিয়েট করে নিচ্ছি। হ্যাঁ, ওয়ান সেকেন্ড। হ্যাঁ, ওকে, যা, হ্যাঁ, তো আমি একটু স্পেস ক্রিয়েট করলাম। তো 100 ইউনিট মানে কত হচ্ছে আমাদের? 100 ইউনিট মানে এখানে আমাদের অ্যান্সার রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে যেটা করতে হবে, 1044কে 6.24, আমি দশমিক তুলে দিলাম 1000, আর দশমিক তুলে দেওয়ার কারণে দুটো শূন্য আসবে। তো এখানে একটু তোমাদের ঝামেলা হবে। তো আমি এখানে, যেহেতু এটা অ্যাপ্রক্সিমেট আসবে অ্যান্সার, তো এখানে বলতে গেলে আমি অ্যান্সার মুখস্থই করে নিয়েছি ধরে নাও। ঠিক আছে, এখানে কত আসবে? 1.67 আসবে। ঠিক আছে, কারণ আমি জাস্ট এটা এই কারণেই বললাম যে এখানে কাটাকুটি করে একটু সময় নষ্ট হবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি না যে সময়টা নষ্ট করার। ওকে, সময় লেগে যাবে একটু, তাছাড়া কোনো বুদ্ধি নেই। ওকে, তোমাকে এখানে এটা ভাগ করেই বের করতে হবে। ওকে, গ্রেট। তাহলে এটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে কত হবে? 1.675 সামথিং আসবে, এখানে 1.675 সামথিং আসবে। ওকে, তো মানে তোমার অ্যান্সার কত হয়ে যাবে? এখানে 6.5 আসবে, বুঝলে? তো কত হচ্ছে তোমার? 3 ঘর পরে সরে যাচ্ছে আর দুটো শূন্য হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু
দ্যাট ইজ ইকুয়াল টু 3 ঘর পরে সরেছে আর একটা শূন্য হচ্ছে, দুটো শূন্য না একটা শূন্য হচ্ছে, মানে 16,750-এর কাছাকাছি অ্যান্সার আসবে। ওকে, তোমরা করে দেখতে পারো যে এখানে ভাগ করলে কিন্তু তোমাদের কত আসবে 1.6765 আসবে। তো একটু কঠিন অঙ্ক হয়ে গেল, হ্যাঁ, যার মাধ্যমে আমি পুরো এখানে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, ইলেকশনের অঙ্কগুলোর বোঝা গেল। তো এই ছিল আজকে আমাদের পার্সেন্টেজের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, যেখানে আমরা মোটামুটি তোমরা বলতে গেলে সব যতগুলো টাইপ মোটামুটি অঙ্ক থেকে মানে টাইপগুলো থেকে প্রশ্ন থাকতে পারে সেই টাইপগুলো নিয়ে আলোচনা করেছি। ওকে, তো তোমাদের প্রিপারেশন ভালোই চলছে আশা করি। তো স্টে টিউনড উইথ আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড অ্যান্ড ডোন্ট ফরগেট টু subscribe our YouTube channel and don't forget to like, share and comment. Thanks for watching. Bye bye.